সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নেতাদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, বিদ্রোহ ততই প্রকট হচ্ছে। আমরা জানি বিএনপি ৩০০ আসনে তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং যেখানে যেখানে শরিকদেরকে ছাড় দেওয়া দরকার সেই বার্তাও বিএনপি স্পষ্ট করে ফেলেছে। অর্থাৎ বিএনপির নেতারা, অর্থাৎ বিএনপির দল এখন জানে যে তাদের কোথায় কে প্রার্থী এবং কোথায় তাদের শরিক প্রার্থী হচ্ছে। কিন্তু অনেক নেতাই তাদের এই দলীয় মনোনয়ন কিংবা মনোনীত প্রার্থী কিংবা এই যে দল থেকে যে শরিকদেরকে ছাড় দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা মানতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় তারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং সেগুলো বিএনপি কঠোর হাতে মোকাবেলার জন্য নানান অ্যাকশনে যাচ্ছেন। আমরা দেখলাম যেদিন বেগম জিয়ার মৃত্যু হলো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন, সেদিনই বিএনপি ৯ জন নেতাকে বহিষ্কার করলেন। ৯ জনই প্রার্থী, তারা বিভিন্ন আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যেই মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কয়েকদিনের মধ্যে হয়তো তাদের প্রার্থিতাও চূড়ান্ত হয়ে যাবে যখন নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়ে দিবে। সেই জায়গায় সেরকম ৯ জন নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। তারা কারা, কে কোথায় নির্বাচন করছেন সেসব নিয়ে তো আমি কথা বলবো, কিন্তু বিএনপি কি এই বহিষ্কার করে আসলে এই বিদ্রোহী কিংবা স্বতন্ত্রদেরকে কি শান্ত করতে পারবে নাকি আরো উত্তাল করে দিবে? দেখেন, বিএনপি যে ৯ জনকে বহিষ্কার করেছে তারা বিভিন্ন আসনে দলের প্রার্থী এবং শরিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন করছেন। সেই জায়গা থেকে যদি দল তাদেরকে যেহেতু দল তাদেরকে বহিষ্কার করছে, তারা আরো বিক্ষুব্ধ হয়ে উঠবেন এবং সর্বশক্তি দিয়ে তারা নির্বাচনে লড়বেন এবং দলের প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবেন। কেননা তাদের এখন দলে কোনো দলীয় পদ নেই এবং এই পদ নতুন করে ফিরিয়ে আনার জন্য কিংবা হচ্ছে দলের কাছে গুরুত্বপূর্ণ থাকার জন্য স্বতন্ত্র কিংবা বিদ্রোহীভাবে নির্বাচন করলেও তাদের এখানে নির্বাচন করা একেবারে তাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য একেবারে তাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে এই যে বহিষ্কার, এই বহিষ্কারটা আরও বরঞ্চ বিএনপির জন্য বেশি ক্ষতিকারক হবে রেদার দেন বিএনপি যদি বুঝিয়ে তাদেরকে বসাইতে পারত। এই তো কারা কারা কোথায় কোথায় কাকে কাকে বহিষ্কার করা হয়েছে এবং তারা কোন কোন আসনে নির্বাচন করছেন সেসব নিয়ে কথা বলবো, কোন প্রার্থীর বিরুদ্ধে। প্রথমেই রুমিন ফারহানা, বিএনপির সম্ভবত এবারের যে মনোনয়ন, সেই মনোনয়নের সবচেয়ে শকিং বিষয়টা হলো রুমিন ফারহানা। বিএনপি বেশ কিছু কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দেয়নি এবং এটা নিয়ে খুব বেশি আলাপও নাই এবং কেন্দ্রীয় নেতারাও সেটা নিয়ে সন্তুষ্ট, কেননা তারা মনে করেন পরবর্তীতে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনের সময় তাদের অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তাদেরকে প্রার্থী করা হয়নি। পাশাপাশি ভবিষ্যতে আরও অনেক কিছু থাকতে পারে, সেই সব গুরুত্বপূর্ণ স্থানে কাকে দেওয়া হবে সেই কারণে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু রুমিন ফারহানা বারবার যখন হচ্ছে ওই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন দেওয়া হয়নি, যখন রুমিন ফারহানার নাম ঘোষণা হয়নি, এটা খুবই কর্মীদের কাছে এবং তৃণমূলের কাছে খুবই শকিং একটা বিষয় ছিল। সেই রুমিন ফারহানা ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে সংযোগ করতে করতে আমরা দেখলাম তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করলো। সেই রুমিন ফারহানা, যেই রুমিন ফারহানা ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ৬০টি আসনে জয়লাভ করার কারণে একটি নারী আসন পেয়েছিল, সেই নারী, একমাত্র নারী হিসেবে রুমিন ফারহানাকেই তারা সংসদে নিয়েছিল। অর্থাৎ সংরক্ষিত আসন থেকে রুমিন ফারহানা একজনকেই বিএনপি পেয়েছিল, সেখানেই রুমিন ফারহানাকে নিয়েছিল। এবার বিএনপি বেশ কয়েকজন নারীকে মনোনয়ন দিলেও রুমিন ফারহানার মতো নেত্রীকে মনোনয়ন দেয়নি, এই জন্য এটা বেশি শকিং। এবং আমরা শেখ হাসিনার সেই আমলে রুমিন ফারহানার সংসদে বক্তব্য, সংসদের বাইরে টক শোতে, বিভিন্ন স্থানে প্রোগ্রামে আমরা তার বক্তব্য দেখেছি এবং তিনি কিভাবে আওয়ামী লীগকে বিদ্ধ করতেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিতর্ক করতেন, আমরা সেটা দেখেছি। সবচেয়ে শকিং বিষয় হলো রুমিন ফারহানার মনোনয়ন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তিনি শেষ পর্যন্ত নির্বাচন করছেন। ওই আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামার কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব নির্বাচন করছেন। রুমিন ফারহানা তার বিরুদ্ধে, জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করছেন। সেই কারণে রুমিন ফারহানাকে সেখানে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানাকে বহিষ্কার করা মানেই হলো রুমিন ফারহানাকে আরও ফুসিয়ে তোলা, তার অনুসারীদেরকে ফুসিয়ে তোলা এবং হচ্ছে তারা সর্বাত্মক চেষ্টা চালাবে নির্বাচনে জয়লাভ করে রুমিন ফারহানাকে স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে পাঠিয়ে বিএনপিকে বার্তা দেওয়া যে তারা এই আসনে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটা একেবারে কনফার্ম। সাইফুল আলম নীরব বিএনপির যুব দলের সভাপতি ছিল শেখ হাসিনার আমলে, পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। তার চাঁদাবাজির একটা অভিযোগের কারণে কারণ বাজার এরিয়াতে তাকে হচ্ছে ওই কমিটি বিএনপি বাতিল করে দেয়।
সেই সাইফুল আলম নীরবকে এবার বিএনপি আবার বহিষ্কার করেছে। তিনি ঢাকা 12 আসনে বিএনপি যখন প্রথমে 237 আসনে যখন গত 3 নভেম্বর যখন হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণা করে, তখন সাইফুল আলম নীরবকে ওই আসনে প্রার্থী ঘোষণা করে। এরপরই আমরা দেখলাম ধীরে ধীরে এখানে পরিবর্তনের কথা উঠলো এবং পরিবর্তন হয়ে গেল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হককে হচ্ছে এই আসনে শরিক প্রার্থী হিসাবে বিএনপি মনোনয়ন দিল এবং সাইফুল আলম নীরবকে সরিয়ে দিল। সাইফুল আলম নীরব সরে যাচ্ছেন না এবং তিনি নির্বাচন করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন তিনি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। ঢাকার বুকে বিএনপি একজন বিদ্রোহী দেখছেন। বিএনপির দলীয় কিংবা হচ্ছে শরিক প্রার্থীর বিরুদ্ধে একজন বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছেন এবং যেটা বিএনপিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং বিএনপির জোট কেন্দ্রিক রাজনীতিকে খুবই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই যে 9 জনকে যে বহিষ্কার করা হয়েছে বেশিরভাগই হচ্ছে শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী। তারপরে আসি পটুয়াখালী 3, যেখানে নুরুল হক নূরকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপি ছাড় দিয়েছে। সেখানে বিএনপির একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন, সেই হাসান মামুন সেখানে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি এখন সম্ভবত বিএনপির বর্তমানে নির্বাহী কমিটির সদস্য। হাসান মামুন যদি নির্বাচন করেন নুরুল হক নূরের সেখানে কোনো সম্ভাবনা নেই, কিংবা হচ্ছে বিএনপি যদি অন্য কোনো প্রার্থীকেও সেখানে নমিনেশন দিত, হাসান মামুন যদি স্বতন্ত্র কিংবা বিদ্রোহী হন সেখানে আসলে সম্ভাবনা খুবই কম। সেখানে হাসান মামুনের ব্যাপক জনপ্রিয়তা আমি নিজেও খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এবং নুরুল হক নূরের খুব সম্ভাবনা নেই যদি হাসান মামুন সেখানে নির্বাচন করেন। সেই জায়গা থেকে হাসান মামুনকে বিএনপি বহিষ্কার করেছে। এখন বহিষ্কার করে হাসান মামুনকে তো আরও খেপিয়ে তোলা হয়েছে এবং হাসান মামুন এখন নিশ্চিতভাবে সংসদে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, কেননা তার রাজনীতি টিকিয়ে রাখার জন্য হইলেও তাকে এই সংসদ সদস্য পদ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে শুধুমাত্র রুমিন ফারহানাই বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না, আরও একজন হচ্ছেন বিএনপির সদস্য, জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, তিনিও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী হওয়ার ঘোষণা দিয়েছেন। জুনাইদ আল হাবিবকে বিএনপি শরিক জমিয়তে উলামার সহসভাপতি জুনাইদ আল হাবিবকে যখন বিএনপি সেখানে ছাড় দিয়ে দেয়, এরপরই আসলে সেখানে তারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তারা নির্বাচন করছেন এবং এই তরুণ দেকেও বিএনপি বহিষ্কার করেছে। তারপরে আসি গিয়াসউদ্দিন, তাকেও বিএনপি নেতা গিয়াসউদ্দিন, তাকেও বিএনপি বহিষ্কার করেছে। তিনি নারায়ণগঞ্জ 3 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং এই আসনে বিএনপির প্রার্থী হলেন আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ 4 পতুল্লা আসন থেকে আসনটি বিএনপি হচ্ছে তার শরিককে ছাড় দিয়েছে জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমি। তবে সেখানে বিএনপি নেতা শাহ আলম, সম্ভবত তিনি সাবেক এমপি ছিলেন, তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্বাচন করবেন। সেই জায়গায় বিএনপি যেখানে শরিককে ছাড় দিয়েছে সেখানে যদি হচ্ছে দলীয় কোনো নেতা, বিএনপির কোনো নেতা যদি ছোটোখাটো নেতাও যদি নির্বাচন করেন সে শরিক প্রার্থীর চেয়ে এগিয়ে থাকবে, কেননা বিএনপির নেতাকেই বিএনপির কর্মীরা পছন্দ করবেন এবং তাকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসি বহিষ্কার করা আরেকজন নেতা নাম আব্দুল খালেক। কুড়িগ্রাম 3 আসনে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পান বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসবিরুল ইসলাম। তবে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। আব্দুল খালেক মনোনয়ন না পেয়ে এখন হচ্ছে তার অনুসারীরা আমরা দেখলাম বিক্ষোভ করেছেন। আমি বলেছিলাম একটা ভিডিওতে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কোথায় কোথায় ধরা খাচ্ছেন, এই আসনটির কথাও বলেছিলাম। এখানে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাসবিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে বিএনপি নেতা, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, তিনি বিক্ষোভ করছেন, অর্থাৎ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদককে মনোনয়ন দেওয়া হয়নি এবং তাকে বিএনপি মানাতেও পারেনি এবং তিনি বিদ্রোহ করছেন এবং শেষ পর্যন্ত তিনি হচ্ছে দলের প্রার্থীর বিরুদ্ধে তিনি নমিনেশনও নিয়েছেন এবং তিনি নির্বাচন করবেন, বিএনপি তাকে বহিষ্কার করেছে। এই আব্দুল খালেক তার রাজনীতি টিকিয়ে রাখার জন্য তাসবিরুল ইসলামকে হারানোর সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তারপরে আসি মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন। খুবই একেবারে প্রেডিক্টেবল ছিল তিনি নির্বাচন করবেন সিলেট 5 আসনে, কেননা এই আসনটি বিএনপি জমিয়তে উলামা ইসলামকে ছাড় দিয়েছে। তিনি আসলে চাকসু মামুন আসলে ছাড় দেবেন না আর কি। জমিয়তের প্রধান উবাইদুল্লাহ ফারুক এই আসন থেকে নির্বাচন করবেন, কিন্তু এই চাকসু মামুন মানে মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন তিনি সিলেট জেলা বিএনপি সম্ভবত সহসভাপতি পদে আছেন। সেই চাকসু মামুন তিনি হচ্ছে নির্বাচন করবেন এবং তাকে বিএনপি বহিষ্কার করে এক ধরনের দমনের চেষ্টা করেছে, কিন্তু আসলে সেই দমন সম্ভব হবে না। মেহেদী হাসান পলাশ
ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। এই আসনটি আমরা জানি বিএনপি গণসংহতি আন্দোলনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির জন্য ছাড় দিয়েছে এবং জুনায়েদ সাকি এখান থেকে নির্বাচন করবেন। এখানে খুব আহামরি বিক্ষোভ-টিক্ষোভ দেখা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বাঞ্ছারামপুর জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং উপজেলা বিএনপির সভাপতি যখন হচ্ছে একজন প্রার্থীর বিরুদ্ধে চলে যায়, আমি সবসময় বলি তার কপালে খারাপই আছে। কেননা আপনি ওই উপজেলায় সর্বোচ্চ কিংবা ওই জেলায় সর্বোচ্চ নেতা হইলেন তিনি, উপজেলা বিএনপি কিংবা জেলা বিএনপির সভাপতি। তিনি যদি আসলে দলীয় প্রার্থী কিংবা দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে চলে যান, তার জয়লাভ করা খুবই কঠিন। এই ঠিক একই জায়গায় জুনায়েদ সাকির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। সেই জায়গা থেকে বিএনপি তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করে আসলে জুনায়েদ সাকিকে হয়তো একটা বার্তা দিয়েছে কিংবা বিএনপি বুঝিয়েছে যে হচ্ছে আমরা তোমার পক্ষেই আছি, থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু তৃণমূলকে বিএনপি বহিষ্কার করে কি তৃণমূলকে কি জুনায়েদ সাকির পক্ষে আনতে পারবেন? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সেই জায়গা থেকে যত জায়গায় বিদ্রোহীদেরকে বহিষ্কার করা হয়েছে বেশিরভাগই শরিকদের আসনে। সেই জায়গায় তারা শরিকদের আসনে দলীয় পদ হারালেও কিন্তু তারা ফেভারিট হিসেবেই থাকবেন। কেননা বিএনপি তৃণমূলের নেতারা ওই শরিক প্রার্থীর চেয়ে দলীয় প্রার্থীকেই এগিয়ে রাখবেন বলে আমি মনে করি। এবং এই বহিষ্কারটা একেবারে মানে আরও কাল হয়ে দাঁড়াবে। কেননা তারা আরও ক্ষোভে ফুঁসে উঠবেন। একে তো মনোনয়ন পাননি, এখন বহিষ্কার করা হয়েছে। সেই জায়গা থেকে তারা চেষ্টা চালাবেন সংসদে গিয়ে বিএনপিকে বার্তা দেবে যে হচ্ছে তুমি যে প্রার্থীকে সেই আসনটি ছেড়ে দিয়েছ সে যোগ্য ছিল না, আমি তোমার মনোনয়ন বঞ্চিত ছিলাম, আমি যোগ্য ছিলাম এবং আমি পাশ করে এসেছি। তারা সেই চেষ্টা সর্বোচ্চভাবে চালাবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।